আজ 16/1/26 শুক্রবার, বাংলাদেশ সময় রাত 10টা এবং বোস্টন সময় অনুযায়ী সকাল 11টা। আমরা এ পর্যন্ত 4টা ক্লাস করেছি। আজকে 5ম ক্লাস। সুতরাং 5ম ক্লাসে আমরা আলোচনা রেখেছি কেস টেকিং। শিক্ষার লক্ষ্য হচ্ছে তরুণ রোগ এবং চিররোগ কিভাবে নির্বাচন করব, কেস টেকিং কিভাবে আরম্ভ করব এবং প্রয়োগ কিভাবে করব এবং মায়াজমের চিকিৎসার শেষে একটু আলোচনা করার চেষ্টা করব। তার সঙ্গে 2টা কেস টেকিং এর তুলনামূলক আলোচনা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা কেস টেকিং নেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে এটা তরুণ রোগ না চিররোগ। তরুণ রোগ কাকে বলে, চিররোগ কাকে বলে, আমার ভিডিও আছে, আপনাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। আর যারা আজকে আমার এখানে জয়েন করেছেন, অর্থাৎ কেস টেকিং এলএম গ্রুপে যোগদান করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেস টেকিং, 2টা কেস টেকিং এবং তরুণ এবং চিররোগের প্রয়োগ। চলে আসে, প্রথমে একটা কেস আলোচনা করি। যেমন ধরুন, আপনাদের কাছে কেউ আসলো গলগণ্ড রোগ নিয়ে। হয়তো তার রিপোর্ট নাই বা রিপোর্ট আছে, কিন্তু আপনি দেখি মাত্রই বুঝলেন যে তার গলায় ফুলা এবং চিকিৎসা কিভাবে হবে, এবং ফুলা দেখে আপনার সন্দেহ হলো যে এটা গলগণ্ড রোগ। তো গলগণ্ড রোগ যদি আপনি বুঝতে পারেন বা নিশ্চিত হন, অথবা সে টেস্ট করে যদি আসে, অথবা নাই আসলো, আপনার এটার চিকিৎসার জন্য যদি আসে, আপনি প্রথম দিনে ধরে নিতে পারেন এই রোগটা চিররোগ। কেন এই কথাটা বললাম? কারণ সে তো তরুণ রোগের জন্য আসে নাই। এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে রোগী আসলেই আপনারা ধরে নেবেন যে এটা চিররোগের উচ্ছ্বাস, তরুণ রোগ। কিন্তু আজকে তো আপনার কাছে রোগী আসলো গলগণ্ডের রোগী। আপনি কি করে নির্বাচন করবেন যে এটা তরুণ রোগ না চিররোগ? তাইলে আমরা বুঝেই নিলাম এই গলগণ্ড মানেই হচ্ছে চিররোগ। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই, তাইলে বুঝতে পারবেন। আমি এই রোগের চিকিৎসা করেছি, সেটাও একটা কেস টেকিং বলেই হয়তো শুরু করব এবং আলোচনা করার চেষ্টা করব। এই গলগণ্ড রোগী গেল, কিন্তু পরবর্তী আসলো একটা সর্দির রোগী। যে বলিয়েন না, কালকে থেকে সর্দি, নাকে জ্বালা, যন্ত্রণা, নাক বন্ধ একেবারে। আমার এরকম কোনোদিন আগে হয় নাই, এই প্রথম এরকম হলো। তাইলে বুঝতে নিচ্ছেন এটা তরুণ রোগ। কিন্তু কেউ যদি আসে, যদি রোগী বলে যে না না আমার তো এই 15 দিন পর কিছুতেই সর্দি ভালো হয় না, লেগেই থাকে, যত ওষুধে খাই এই কদিন ভালো থাকি, আবার হয়, আজকে একেবারে 1 বছর যাবত কষ্টটা পাচ্ছি এবং আপনার কাছে আসছি চিকিৎসা করতে, তাহলে ধরেই নেন সেটা চিররোগী। তাহলে আমি পার্থক্যটা কেন বললাম এই কারণে, আমরা চিকিৎসাটা কিভাবে শুরু করব। রোগী তো আসলো, রোগীর প্রাণ খুলে কথা বলবেন এবং আপনাদের হাতে তুলে দিয়েছি কেস টেকিং, 4 পৃষ্ঠা 8 পৃষ্ঠার কেস টেকিং। এটা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি কথা বলছি না আমার এটা ফাইনাল, এটা শেষ, তার কিন্তু নয়। এতদিন পর্যন্ত পড়ালেখা করে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন পাই নাই যে কেস টেকিং কিভাবে হবে, কিভাবে আমরা নির্বাচন করতে পারি। হয়তো যার যার মতামতে আমরা প্রয়োগ করেছি, যার যার সুবিধার্থে, যার দর্শনার্থে সে নিজের মতন করে কেস টেকিং নেওয়ার চেষ্টা করবেন। আমরা একটা গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইনে প্রত্যেকটা পয়েন্টের উত্তর চাই আমার সঙ্গে যখন কথা বলবেন। আমার সঙ্গে যখন কোনো গিয়ে কথা বলবেন, 2টা জিনিস, একটা হচ্ছে এই সকল পয়েন্ট থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে আমার ওষুধগুলো ব্যবহার করার পরে ফলাফল 3বার পান নাই, একবারে আপনাকে শিখিয়ে দেব, বাকি জীবনে আর কোনোদিন আপনার দরকার হবে না। কারণ আপনি পড়ালেখা করেন, আপনি ভিডিও দেখেন, আপনি জানেন, কেন প্রয়োগ করতে পারবেন না? প্রয়োগই একমাত্র ডাক্তার হওয়ার উপায়, আর কোনো উপায় আমার জানা নাই। কারণ আমি যদি প্রয়োগ করতে না পারতাম, তাহলে আমি এই এলএম পদ্ধতি শিখতে পারতাম না, জানতে পারতাম না। কারণ প্রয়োগ করে করে আমি অবাক হয়েছি, আপনারা অবাক হবেন, কত রোগী ভালো হবে যার চিন্তা নাই। কিন্তু আরম্ভ করব কিভাবে, চিররোগী কিভাবে করব, এবং কিভাবে আমরা চিকিৎসা করলে আমাদেরকে রোগী যেন না ছাড়ে,
আমরা রুগীকে ছাড়তে চাইলেও যেন রুগী না ছাড়ে। স্যার, রুগী তো আসে 2 দিন চিকিৎসালয় থাকে না, যেটা আপনার জীবনে ঘটছে আমার জীবনেও ঘটছে, কিন্তু এখন আর আমার জীবনে রুগী কেউ যায় না, রুগী আমার কাছে থাকে। এই থাকার যে পদ্ধতি সিস্টেম, সেটার জন্য এত আয়োজন, সেটার জন্য আপনাদের সঙ্গে 6 মাস একত্রিত হয়ে আপনারা যেন দক্ষতার সঙ্গে করতে পারেন, সেই সুবাদে আমার এই আলোচনা, সেই সুবাদে আমার এই কেস টেকিং নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব। চলে আসে, তাহলে 2টা কেস আলোচনা করলাম। একটা হচ্ছে গলগণ্ডের রুগী, আরেকটা হচ্ছে সর্দি কাশির রুগী। চলে আসি, তাহলে আপনারা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে পার্থক্যটা নির্বাচন করব। এবার চলে আসি আর একটা কেস নিয়ে আলোচনা, যে কেসটা আগেই বলি। রুগী আসছে, রুগী গ্রামে গঞ্জে থাকতো, আমি এটা আলোচনা করেছি। এখন রুগী এলোপ্যাথিক ওষুধ খেয়ে বড় বড় ডাক্তার দেখাচ্ছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, প্রফেসররা অ্যান্টিবায়োটিক দেওয়াতে এখন রুগীর রোগ ভালো হয়ে গেছে। যেই কষ্টের জন্য আসছে সেই কষ্টটা ভালো হয়ে গেছে, কিন্তু এখন হলোটা কি? হলোটা তার নন ফাংশনিং লিভার। তাহলে প্রশ্ন আসছে যে স্যার, আমাকে টেলিফোন করে বলে যে স্যার, এই আমার তো শ্বশুরের লিভার সিরোসিস, তারা সন্দেহ করছে লিভার সিরোসিস, এখন আমি কি করব? সর্বনাশ, আমি তখন নতুন ডাক্তার, লিভার সিরোসিস এই রোগ সম্বন্ধে তো আমি এত কিছু জানিও না। তাড়াতাড়ি করে পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়ে করে সব গেলাম, কারণ আমার তো এই রোগী ধরারও চিকিৎসা করারও কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না, কারণ আমার জীবনের প্রথম অবস্থা, অর্থাৎ 2-3-4 বছরের ভিতরে। তাহলে আপনি চিন্তা করেন, একটা লিভার সিরোসিস রোগী আমার কাছে আসতেছে, আমি কি ওষুধ দেব? কোনো না, আপনার তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আপনি আমার এই শ্বশুরের একটু দেখেন। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলছি, কারণ এত বিস্তারিত আলোচনা করা হয়তো অনেক সম্ভব না। আমি যখন গেলাম তখন উনি আগাগোড়া ওনার সঙ্গে বসে আমি কেস টেকিং, আমি তো আর এত দক্ষতার সঙ্গে কেস টেকিং নিতে পারি না। তারপর দেখলাম ঘটনাটা বলুন তো কি হয়েছে। তখন উনি শুরু করলেন, আমার শ্বশুর সে গ্রাম থেকে আসছে, উনি কোনোদিন অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধও খান নাই, উনি ভালোই ছিলেন। এখানে আসার পরে ওনার সর্দি কাশি একটু হলো, ওনাকে জ্বর হলো, ওনাকে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করলেন, ভালোই হয়ে গেল। কিন্তু এখন ডাক্তাররা বলে তার লিভার ফাংশন করছে না, এবং লিভার সিরোসিস তার হয়েছে বলে তারা দৃঢ়তার সঙ্গে বললেন, হয়তো টেস্ট করানো হয়নি। তাইলে এখন আমি কি করব? শুনলাম, তাইলে বুঝতে পাচ্ছেন কি ঘটনা ঘটল। তাহলে কেস টেকিং নিতে কি হলো বললাম, অর্থাৎ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা ড্রাগস এলোপ্যাথিকের খাওয়াতেই তার লিভার ফাংশনটা ডিসঅর্ডার হয়ে গেল। এগুলো অহরহ ঘটতেছে, অহরহ ঘটছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এখন আপনার কাছে যদি বলি আসে কেউ যদি বলে যে স্যার আমার লিভার সিরোসিস, আমার ক্যান্সার হয়েছে, আমি এই রোগটাকে চিররোগ না তরুণ রোগ, আপনারাই বলেন। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এই রোগটা চিররোগ নয়, এই রোগটা তরুণ রোগ। কারণ এলোপ্যাথিকের এফেক্টের কারণে তার লিভার ফাংশনে ডিসঅর্ডার হয়ে গেছে, ডিসঅর্ডারের কারণে লিভারটা ফাংশন করছে না এবং এব্রোতেব্রো হয়ে গেছে, এবং সেই কারণে তারাও সন্দেহ করতেছে এটা লিভার সিরোসিস, এটা চিকিৎসা করা এলোপ্যাথিতে অসাধ্য। তাহলে আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন অথবা আমার ভিডিওগুলো দেখেন, বলেন তো এই রোগটা কি চিররোগের পর্যায়ে পড়বে না তরুণ রোগের পর্যায়ে পড়বে? নিশ্চয়ই এতক্ষণে আপনাদের উত্তর ঠিক করে নিয়েছেন যারা আমার সঙ্গে আছেন এলএম কোচিং সেন্টারে। তাদের সকলের উদ্দেশ্যে বলছি, এই যে আপনারা 20 জন উপস্থিত থাকার চেষ্টা করবেন, তা না হলে আমার এনার্জি থাকে না, আমি এনার্জি হারাই। কারণ আমি এইরকম শিক্ষা দিতে চাই না যেই শিক্ষাটা টাকার বিনিময়ে আপনি আমাকে পরবর্তীতে বলবেন স্যারকে টাকা দিয়েছি কোনোদিন শিখতে পারলাম না। আমি চাই তিলে তিলে টাকাটা আদায় করে আমার থেকে আপনারা জানার জন্য সমস্ত দুয়ার খোলা। কিন্তু জানার জন্য আপনাদের একটু পড়ালেখা করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, প্রশ্ন করার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। আবল তাবল প্রশ্ন করে সময় নষ্ট করে আপনারা আমাকে বিরক্ত করবেন না। আপনারা নিজেরা আলোচনা করে শেষ করেন, না বুঝলে আমার সঙ্গে আলোচনা করবেন। বারবার করে বলতেছি, সময় নষ্ট করবেন না, কারণ সময় খুব কম, নষ্ট করে ফেলেছি। 75 বছর পর্যন্ত সময়টা শেষ, আর ক বছর। সুতরাং এত কিছু আলোচনা করার সময় নেই, তাড়াতাড়ি বোঝার চেষ্টা করবেন। চলে আসে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে আজকে
তরুণ রোগ এবং চিররোগ কি করি রোগী আসলে আমরা নির্বাচন করব। তাহলে বুঝতে পারছেন, রোগী যদি আসে, রোগী যদি কেস টেকিং নেই, তাহলে আমি চিররোগ। আর এই ক্যান্সার রোগটাও চিররোগ নয়। কি রোগ এটা? তরুণ রোগে পড়ছিল। কিন্তু একটু আগে বললাম যে রোগীটা, যেই রোগীটা আমার কাছে আসলো গলগণ্ড নিয়ে, সেই রোগীকে বললাম চিররোগ। আর ক্যান্সার রোগী নিয়ে আসলো, আমি তাকে বললাম তরুণ রোগ। তাহলে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। অর্গাননের ভাষা, আমি আমার ভাষা বলছি না। আমরা চিররোগ এবং তরুণ রোগের মধ্যে পার্থক্য নির্বাচন করতে পারি না গতিকেই আমাদের যত সব চিকিৎসার বিভ্রাট ঘটে, এবং বিভ্রাট ঘটে গতিকেই আমাদেরকে কেউ বিশ্বাস করে না। আমরা চিকিৎসা করতে জানি না, পারি না, অথবা চিকিৎসা শেষ পর্যন্ত কেউ করতে পারে না। আমার উদ্দেশ্য তিনটে: চিররোগ এবং তরুণ রোগের মধ্যে পার্থক্য নির্বাচন করে, ওষুধ নির্বাচন করে আগামী 80 বছর পর্যন্ত যেন কোনো রোগ শোক না হয়, সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা। এটা কিন্তু আমার ছিল না। এখন আমি অনায়াসে বলতে পারি, একটা লোক 80 বছর পর্যন্ত যদি আপনি চিকিৎসা করেন, আপনার পরিবার থেকে শুরু করেন, 80 বছর আগে রোগ শোক হবে না। হবে, এত চিন্তা করার বিষয় নেই। ক্যান্সার হবে না, টিবি হবে না, ডায়াবেটিস হবে না, শ্বাসকষ্ট হবে না। তাহলে কি রুগী মারা যাবে না? মারা যাবে, মারা যাবে। মারা যাওয়ার সম্বন্ধে কোনো রকমের আমি বাধা দিতে পারবো না, কিন্তু রোগ হলে আমি বাধা দেওয়ার চেষ্টা করবো। এবং এই রোগেই আপনাদেরকে দেখিয়ে দেবে আমি চিকিৎসার অপরাজয়, অর্থাৎ আমাকে চিকিৎসা করা যাবে না, রুগীই বলবে, আমি বলবো না। তাহলে বুঝতে পারছেন কি সুন্দর। তাহলে এই পার্থক্যর পরে নিশ্চয়ই আপনাদের আর কোনো রকমের পার্থক্য থাকবে না যে আমরা চিররোগ আর তরুণ রোগের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে পারি। তাহলে ভাগ বুঝলে বুঝলাম, তাহলে সর্দিও চিররোগ হতে পারে, আবার তরুণ রোগও হতে পারে। গলগণ্ড কিন্তু চিররোগী যদি আপনি দূর থেকে দেখেন। কেন এই কথাটা বললাম? তখন আমার খুব জানার আগ্রহ, এলোপাথি কি গলগণ্ড চিকিৎসা করতে পারে কিনা। সেই রোগী এত বড় গলগণ্ড না দেখলে বিশ্বাস করবে না। তারপরে বলছি বিনা পয়সা চিকিৎসা করব। কেন? আমার একটা আগ্রহ যে এত পড়ালেখা করে তারা বলে গলগণ্ড ভালো হয়ে যায় হোমিওপ্যাথিকে, আমি কেন পারবো না? তো 3-4 মাস চলে যাওয়ার পরে রুগীটাও একটু বিরক্ত, তার তো গলগণ্ড আর এই এত বড়, যেটা আপনার অনায়াসে একটা আপেলের থেকেও বড়, সেই রুগীকে চিকিৎসা করা অনেক সময় ডিফিকাল্ট, কারণ এত সময় সুযোগ আমাদের থাকবে না। সেই কারণে বললাম যে না, আপনার এটা দেরি হবে, 3-4 বছর লাগবে, আপনার চিকিৎসা করলে করতে পারেন, না করলেন। তখন সে ঘাবড়াইয়া পড়ে বললো, আমার মেয়েটা আছে, আমার মেয়েটাকে চিকিৎসা করুন। আমি তো আপনার মেয়েগুলো, আমার মেয়েও গলগণ্ড, দেখুন জেনেটিক্যালি কিভাবে আসছে, আপনাকে নির্বাচন করতে হয়নি, রুগীও বলে দিল আমার মেয়ের চিকিৎসাটা করেন। আমি কালকে সকালে আমি চলে যাবো, নিয়ে আসেন, আমি একটু মেয়েকে দেখব। তাহলে মেয়ে আনলো, গলাটা ফুলা, কিন্তু এত কম ফুলা যে চিন্তা করা যায় না। তাইলে চিকিৎসার দায়িত্ব নিলাম এবং চিকিৎসাও করলাম। কেন বলছি কথাটা? কারণ একটা রুগীর কতদিন চিকিৎসা করবেন, কতদিন ফলাফল পাবেন, নির্ভর করবে আপনার কেস টেকিং এবং রুগী দর্শনের উপরে। তার মারফত চিকিৎসা করে আমি 4 বছরও পারবো না। এত বড় গলগণ্ড অপারেশন ছাড়া অসাধ্য। এগুলো আপনারাও শিখবেন, জানবেন, তুইও ডাক্তার হবেন। আপনারা প্রথম থেকে শুরু করেন, আমার টাকা চাই, রোজগার চাই, আমার চিকিৎসা চাই। এত সহজ নয়। এই যে পার্থক্যটা আপনাদেরকে বললাম, সে তার মেয়েকে নিয়ে আসলো, আমার হাতে তুলে দিল চিকিৎসা, এবং 6 মাসে তার চিকিৎসাটা হয়ে গেল। আমিও টেস্ট করাইছি, তারপরেও টেস্ট করালাম চিকিৎসা করার পরে। কেন আপনাদেরকে বলতেছি? কারণ ওষুধ তো ঘরে, ওষুধ তো আপনাদের বইতে আছে, লোকের মুখে মুখে আছে, কিন্তু নাই কোথায়? নাই প্রয়োগে, নাই ডোজে, নাই মাত্রা, এবং নাই কোনো সিভিক সেন্স। এই কতকগুলো সমন্বয় না ঘটলে আপনি চিকিৎসা করতে পারবেন না। আপনার একটা রুগীকে দেখার সঙ্গে সঙ্গে তার পরিবেশ, পরিস্থিতি, এগুলো অনেক আলোচনা করেছে, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কারণ আজকে সহজ কথা বলার জন্যই একত্রিত হয়েছি। তাহলে গলগণ্ড রোগটা যখন আমি বুঝতে পারলাম, টেস্টও করালাম, চিকিৎসাও করলাম, এবং 6 থেকে 1 বছরের ভিতরে, এবং ওষুধও আপনাদের কাছে ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সিলেক্টেড কোনো মেডিসিন না, কারণ আয়োডিন এই রোগের প্রধান কারণ। তাহলে আয়োডিনের কটা ওষুধ আছে চিন্তা করুন তো। এখন লক্ষণগুলো যদি জোগাড় করে ঠিক মতন যদি ওষুধ দেন, আপনার কাছে এই গলগণ্ড রোগ চিকিৎসা হওয়া বড় কঠিন কিছু নয়। প্রশ্ন আসছে কোথায়? যদি সেটা একেবারে আপেলের থেকে বড় হয়ে যায় এবং দীর্ঘ 30-40 বছর জন্য তার গলগণ্ড রোগ নিয়ে আছে, সেইগুলো চিকিৎসা করা অনেক সময় কঠিন হবে। তো বলে, স্যার এটা কি করে বুঝবো যেটা আমি চিকিৎসার অসাধ্য, যেটা অসাধ্য সেটাও বুঝবেন।
সেটাও একটু পড়ালেখা করেন, বুঝবেন, আমার সঙ্গে থাকেন। প্রতিদিন প্রতি কথা নিয়ে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। অনেকে বিরক্ত হয় যে তার কথা প্রসঙ্গে কথা অন্যদিকে চলে যায়, আমাদের মূল কথা আমরা থাকি না। এই জন্য আমি ঘুরে চলে আসি যে কোনটা অসাধ্য কোনটা অসাধ্য নয়, আপনি বিবেচনা করবেন। কারণ যেটা রোগ হচ্ছে, যেটা রোগ এত 1 বছর 2 বছর, সচরাচর মনে রাখবেন আমাদের চিকিৎসা শাস্ত্রের মতে, অর্থাৎ যারা এই ব্যাপারে দক্ষ, তারা বলেছে যেই রোগ যতদিন তার 10% সময় চেয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাইলে আপনি দেখেন যে রুগীরা 50 বছর বয়সে আমার কাছে আসলো, যে গলগণ্ডের রুগী, সেটা আপেলের মতন, আপনি 50 বছরের যদি 10% করেন তাহলে 5 বছর তো অনায়াসই লাগবে। তাহলে এই রুগী কি সাধ্য? সে কি এতদিন ধৈর্য রাখবে? পারবে না গতিকেই ওসব রুগীকে না ধরাই ভালো। কিন্তু যেগুলো হয়তো 1 বছর 6 বছর হয়েছে, এখনো গলগণ্ড এলোপ্যাথিকের চিকিৎসা শুরু করেছে, অথবা বলছে দীর্ঘদিন খেতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেই সকল রুগী আপনার হাতে অনায়াসেই তাড়াতাড়ি ভালো হবে। কেন এই কথাটা বললাম? এই কথা বললাম দুটা কারণে। একটা কারণ হচ্ছে যে কোনটা চিররোগ কোনটা চিররোগ নয় বোঝার জন্য উপমা দিয়ে বললাম। ক্যান্সার রোগটাও চিররোগ নয়, এটাও তরুণ রোগ। এখন চলে আসি আর একটা প্রসঙ্গ, বলে না বললে আমি শেষ হচ্ছে না। আমরা তরুণ রোগ আর চিররোগের, ক্রনিক ডিজিজের বা চিররোগের পার্থক্য বুঝলাম, আরম্ভ বুঝলাম, এবং প্রয়োগের কথাও বললাম। প্রয়োগের কথা আর একটু পরে বলার চেষ্টা করব। এখন চলে আসি, কি কথা বললাম, ডায়াবেটিসের রোগী। দেখুন, ডায়াবেটিসের রোগী আসলো, বয়স কত? 30। আমার ডায়াবেটিস হলো, ডাক্তার তো বলেছে আমার একেবারে সর্বনাশ আমার ডায়াবেটিস। সেই ডায়াবেটিস কিন্তু মূল ডায়াবেটিস নয়। হোমিওপ্যাথিকে বুঝতে হবে তার অ্যাকুয়েট ডিজিজ, অর্থাৎ হঠাৎ করে কোনো না কোনো কারণে, কোনো পরিবেশগত কারণে অথবা পরিস্থিতির কারণে তার অর্থাৎ ডায়াবেটিস হয়েছে। সে সকল ডায়াবেটিস 6 মাস থেকে 6 মাসও লাগবে না, 1 বছর, 6 মাস থেকে 1 বছরের মধ্যে চূড়ান্তভাবে ভালো হয়ে যাবে, ডায়াবেটিস আর হবে না। সেই সুযোগটা কি? সুযোগটা হচ্ছে আমি যখন বুঝলাম তার ডায়াবেটিস দিকে রূপ নেবে, তখনই আমি বুঝবো সেটা চিররোগের পর্যায়েই পড়ে, কিন্তু তার এখনো চিররোগ হয় নাই। এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে কার হলো? রোগী আসলো, বয়স 60 বছর, বলিয়েন না যে 15 বছর যাবৎ আমার ডায়াবেটিস, কিছুতেই আমার ভালো হয় না। আপনার কাছে আসছি, আমি শুনেছি যে আপনারা ডায়াবেটিস চিকিৎসা করেন, আমার একটু চিকিৎসা করেন। তাইলে বুঝেন, সে 15 বছর পর্যন্ত ডায়াবেটিস, এবং আপনার কাছে আসলো ডায়াবেটিসের চিকিৎসার জন্য। ওই যে বললাম 10% সময় আপনি নেন, তাহলে বলবেন 2 থেকে 3 বছর লাগবে আপনার ডায়াবেটিস পূর্ণাঙ্গ ভালো হতে। তাহলে সেই রোগটা কি? সে রোগটা হচ্ছে চিররোগ। বয়স কত? 45-এর পর 50-60 চলে গেল, কারণ দীর্ঘদিন সেই অন্যান্য অঙ্গগুলো আক্রান্ত হয়ে এখন সে ডায়াবেটিসে ভুগতেছে। আমি বিস্তারিত আলোচনা এখানে করার মতন আমার সুযোগ নেই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সুন্দরভাবে বলা আছে। আপনার ভিডিও না দেখি প্রশ্ন করেন না, নিজেরা প্রশ্নগুলোর উত্তর সেখানে খুঁজি চিকিৎসা করেন। চিকিৎসা ব্যর্থ হলে আমার কাছে যোগাযোগ করেন। বলেছে আবার চিকিৎসার কথা কি বললাম? চিকিৎসার কথা বললাম এই কারণে, আপনি পরপর 3টা ওষুধ, তিনটা শক্তি দিয়ে যদি ফেল করেন, তখন আমার কাছে ফোন করেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা সকল চিররোগের চিকিৎসা নিজের হাতে করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে রোগগুলো আগে ভালো করে নেবেন, চিররোগ নাকি তরুণ রোগ। আমি আর বেশি দূর আলোচনা করব না, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলে আসি, এই যে রুগীটার কথা বললাম, ক্যান্সারের কথা বললাম, কি ক্যান্সার? অর্থাৎ লিভার সিরোসিস ক্যান্সার। এখন কি ওষুধ দেন? নিশ্চয়ই এটা তক্ষণে আপনারা বুঝে গেছেন আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন। কারণ সিম্পল, হোমিওপ্যাথিকে কঠিন ভাববেন না, খুব সরল সহজ ভাববেন। সরল সহজ, তার লগে কথা বলবেন, তার লগে মানে ওষুধের সঙ্গে ওষুধ প্রয়োগ করবেন, ওষুধে আপনাকে রাস্তা দেখাবে। কি সুন্দর তথ্য! আপনাকে কেউ ডাক্তার বানাতে পারবে না। আপনি প্রয়োগ করবেন, ওষুধের ক্রিয়া দেখবেন, অবজারভেশন করবেন, ওষুধ আপনাকে বলবে হ্যাঁ আমার দ্বারা সম্ভব নয়। খালি নির্বাচন করার সময় আপনাদের কাছে যদি 4-5টা ওষুধও পড়ে, আপনি যে কোনো একটা সুযোগ, যেটা লক্ষণগুলো বেশি পাবেন সেটা প্রয়োগ করেন, সেই লক্ষণগুলো গেল কিনা। না গেলে সে উত্তর দেবে আমি এই লক্ষণগুলো সারিয়েছি, বাকিগুলো আমার দ্বারা সম্ভব নয়। ওষুধের সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বলার দরকার নাই। আমার ভিডিওগুলো দেখেন, প্রয়োগটা কী করবেন, কারণ মাত্রা জ্ঞান সম্বন্ধে আছে, আপনারা সেখানে জেনে যাওয়ার চেষ্টা করবেন। তাইলে আমি কি ওষুধ নির্বাচন করলাম? নাক্স। দেখেন কত সিম্পল ওষুধ। বলে এত কথা, বড় কথা বলেন কেন? বড় কথা বলি, আমিও তো তখন বুঝি নাই যে নাচ গেলে সেই রুগীটা ভালো হয়ে যাবে। আমি কি তখন চিন্তা করেছি যে একটা সিম্পল ওষুধ নাক্স দিয়ে আমি একটা লিভার সিরোসিস রোগীর চিকিৎসা করব? স্বপ্নেও তো ভাবিনি।
তাইলে সেই পড়ালেখা করে গেলাম, কত রকমের কত কিছু লিভার সিরোসিস কী কেন হয়, কোথায় থেকে হয়, কত রকমের এলোপ্যাথিকের ভাষা সব শিখে গেলাম, কিন্তু যাইয়া দেখলাম আমার মাঠে কিচ্ছু নাই, নাক ছাড়া তার কিচ্ছু আর আসে না। কারণ এই কথাগুলো বলার কারণটা কি? নির্বাচন করবেন। খালি ধরিয়েই আমার কাছে টেলিফোন করে বলবেন, স্যার ওষুধ তো কিছু নেই, 5টা ওষুধ আসে, আমি কোনটা দেবো? আরে তো এরকম তো আমারও জীবনেও ঘটছে। কিন্তু আপনি দিবেন আপনার মতন করে, রুগী দেখছেন আপনি, লক্ষণ ঠিক করবেন আপনি, এবং আপনার কোন লক্ষণের গুরুত্ব দেবেন সেটাও আমার ভিডিও আছে, দেখার চেষ্টা করবেন, সেই হিসাবে আপনি প্রয়োগ করবেন। প্রয়োগ করে একমাত্র একটা কি 2টা শক্তি দিলেই আপনাকে চোখ খুলে দেবে, রাস্তা দেখিয়ে দেবে। কে? হোমিওপ্যাথিক ওষুধে, এলএম পদ্ধতিতে। আপনি সচেতনের কথা বলে লাভ নাই, আপনাকে রাস্তাও দেখাবে না, চাপাবে দিবে, অথবা অন্য ওষুধ সিলেকশনের কারণে তার সেই রোগগুলো তার শরীরে হয়ে যাবে। বলে স্যার আমাদের কি হবে না? না, আমাদের হবে না। হবে না, তার কারণও আছে। তারপর অপব্যবহার করবেন না। আপনাকে মনে রাখবেন, 1 থেকে 3 বা 4-এর ভিতরে কোনো রোগ যদি চিকিৎসা করতে, ওষুধ যদি সিলেকশন করতে না পারেন, তাকে সেই ওষুধ আর পাওয়ারফুল দেওয়ার চেষ্টা করবেন না। একদম স্পষ্ট কথা, কারোর সঙ্গে কোনো আপোষ নেই। 1, 2, 3, 4 আপনাকে নির্বাচন করতে হবে, এই ওষুধ চলবে কি চলবে না, চললে কি অসুবিধা হবে কি অসুবিধা হবে না, ওষুধই আপনাকে দেখিয়ে দেবে। আর ভিডিওগুলো দেখে নিজের জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আমি যেন আগামীতে খুব সহজ ওষুধ দিয়ে সহজভাবে চিন্তা করে রুগী নিয়ে যেন ভাবি। জটিলতা ভাববেন না, জটিলতা ভাববেন আপনার হয়ে যাবে। যত বেশি পড়বেন তত বেশি প্যাঁচ হবে, যত বেশি প্যাঁচ করবেন তত বেশি বিফল হবেন, তত বেশি আপনার হবে। রুগীকে ভালোবাসতে হবে, সেবা দিতে হবে, সেবার মানসিকতা থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। সত্য ছাড়া কারোর সঙ্গে কোনোদিন আপোষ করবে না। সত্যিই আপনাকে রাস্তা দেখিয়ে, জীবনের দর্শন আপনাকে দেখিয়ে দেবে। আপনি কি করবেন? চলে আসুন। তাহলে আমরা যে আজকে 4টা পয়েন্ট শিখলাম, কি শিখলাম? তরুণ রোগ কী করে নির্বাচন করব, চিররোগ কী করে নির্বাচন করব, ওষুধ কীভাবে দেব সেটাও আগে আমি মাত্রা জ্ঞানের উপরে দিয়েছি। চিররোগ হলে তো আপনারা জানেন 3 বা 4 বারও দিতে পারি, কিন্তু যদি অ্যাকুট রোগ যদি হয়, তরুণ রোগ যদি হয়, 3 বা 4 বারও দিতে পারি, কিন্তু যখন ক্রনিক ডিজিজ হয় তখন 2 বারের উপরে দেওয়ার চেষ্টা করবেন না। যেমন ধরেন সালফার কারণ নির্বাচন হলো, 2 বারও দেবেন না। আপনারা যারা নতুন যোগ দিয়ে জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, ভিডিওগুলো দেখে ওষুধটা প্রয়োগ করেন। খাঁটি ওষুধ সংগ্রহ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন, ওষুধ প্রয়োগ করেন, ওষুধই আপনাকে ডাক্তার বানাবে। একটু কষ্ট করে 1টা বা 2টা বছর একটু প্রয়োগ করতে থাকেন আর অবজারভেশন করতে থাকেন। কত দক্ষ ডাক্তার আপনি আমার থেকে হবেন, সেই আশীর্বাদে করি বা দয়াই করি থাকি আপনাদের জন্য, যে আমি যেন আপনাদের কাছে অনেক কিছু শিখতে পারি। আপনারা যেন নিত্য নতুন দিকে চিকিৎসা করে আমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। স্যার আমি এই ওষুধ দিয়ে ভালো করছি, তাহলে একটা শেয়ারে করি। একজনে কালকে বোধ না পরশু দিন আমাকে জানালো, স্যার আপনি কী শিখালেন, যদিও সে ডাক্তার না, কিন্তু সে কী বলল? সে বলল যে একটা বাচ্চা, তার বাপ হাসি বলল, তার তো টিবি ছিল, তার বাচ্চার কিছুতেই সর্দি কাশি শীতকাল আসলে ভুগে এবং কদিন পর পরে হয়, এবং অ্যান্টিবায়োটিক খাইলেও টিকে না। কেন বলছি আপনাদেরকে? কারণ আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ডাক্তারি না পড়েও না পাশ করেও হোমিওপ্যাথিক প্রতি আগ্রহ আছেন এবং সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আমার সঙ্গে একত্রিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। সেই লোক কী করল? সেই রুগীকে প্রথম থেকেই টিউবারকুলিনাম বভিনাম দিতে শুরু করলেন। 3-4 মাত্রা, অর্থাৎ 4টা পাওয়ার, 3টা পাওয়ার খাওয়ার পরে কি জিনিস দিলেন! আমার শীতকালেও রুগী এখন স্নান করে, শীতের ভিতরে কোনো কষ্ট হয় না। কি তথ্য, কি সুযোগ! আপনারা সেই সুযোগও কেউ নেন না, কারণ একজনকে একজনে বলবেন না। কেন বলবেন না? যদি সে শিখে যায়। কি দুর্ভাগ্য আমাদের কি দুর্ভাগ্য! আপনার বলুন তো, আপনি ডাক্তারি করবেন, আমি একটা ওষুধের নাম বলবো, এইভাবে দিয়েছি, আপনি দিবেন, আমি সে কথা বলছি না, আমি এই ফলাফল পেয়েছি, আপনিও পেতে পারেন। আপনি কি নির্বাচন করবেন আপনার ব্যাপার। তাহলে সে তো ডাক্তারি করে না, তার উপকারের জন্য আমিও তো জোর দিয়ে বলছি, এরকম কোনো রোগী যদি নির্বাচন করতে পারেন, তার বংশগতিতে টিবি আছে, অনায়াসেই আপনার প্রথম দিন থেকে আপনি টিউবারকুলিনাম বভিনাম দিতে পারেন। কি পার্থক্য, কি নির্বাচন! একটু আগে বললাম যে ক্রনিক ডিজিজগুলোর ওষুধ এভাবে প্রয়োগ করবেন না, আর এখন বলতেছি ক্রনিক ডিজিজ কালকে থেকে প্রয়োগ করেন। কখন, বয়স কি, কেন, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আমি জানি তার বয়স কম, এবং টিউবারকুলিনাম বভিনাম দিলেও তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনার বংশগতিতে তার টিবি আছে। আমি জানি
যে তার সর্দি কাশি এগুলোর এত সিলেকশন করে এত কিছু করে আপনাদের এলোপ্যাথিকে গেলে কত রকমের কাশির ওষুধ আছে। এটা আমারও এক সময় জ্ঞান ছিল না যে এত কাশির ওষুধ মনে রেখে আমি কি করি চিকিৎসা করব, এত ওষুধ জ্বরের মনে রেখে আমি কি করি চিকিৎসা করব। কিন্তু আপনি বলুন তো, এই রুগীকে উনি 3টা পাওয়ার দিয়ে সেই রুগীটা ভালো হয়ে গেল, কমপ্লিট কি ভালো হলো না, চিকিৎসা শুরু হলো, সে উপকারটা পেল। অর্থাৎ তরুণ রোগ হিসাবে সে টিউবারকুলিনাম বভিনামকে সেই 2 মাত্রা করে দিয়েই সে শুরু করলো। সে তো ডাক্তার না, সে তো বলছে একটা লোকের উপকার করার জন্য। এই যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন হোমিওপ্যাথিক জেনে মানবতার সেবা করার, তাদের উদ্দেশ্যে বলছি, ঘাবড়াবেন না। আপনার ডাক্তারি পাস করতে ভালো, পাস না করলেও মানবিকতা যদি তাকে আপনার সেবা করতে পারবেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। তাহলে বুঝতে পারছেন, ছোটবেলা থেকে যদি চিকিৎসা করেন, সকল রকমের বাধা বিপত্তি অতিক্রম করে আপনার সকল কিছু চিকিৎসা করতে পারবেন। সেই সুবাদে মনে করলে তো অনেক কথা বলতে চাই না, সময়ও আমাদের শেষ, কারণ আমি 26 মিনিট হয়ে গেছে, আর 4 মিনিটে আমি শেষ করার চেষ্টা করব। তাহলে চলে আসে আরেকটা ঘটনার কথা বলি। দেখুন, আমাদের কাছে আসে, স্যার আমার বাচ্চাটা তো বেটে, কি করে লম্বা হবে। এখন আপনি যদি 20 বছরে আসেন তাহলে আমি আপনাকে 0 দেব, কিন্তু আপনি যদি 1 বছরে আসেন, 2 বছরে আসেন, অথবা মা বাবা যদি বেটে হয়ে থাকে, অথবা সেখানে যদি আমরা ওষুধগুলো প্রয়োগ করি ছোটবেলা থেকে, তাহলে নিশ্চিত থাকেন এই শিশু মা বাবার থেকে লম্বা হবে। হোমিওপ্যাথিক কি বিজ্ঞান, আর এই বিজ্ঞান দর্শন পায়না গতিকেই কেউ মূল্যায়ন করে না, না করে পরিবার, না করে সমাজ, না করে নিজেরা। কারণ নিজেরাই চিকিৎসা করবেন, আবার এলোপ্যাথিক ওষুধ খাবেন। আমি খাওয়ার জন্য নিষেধ করবো না, এলোপ্যাথিক ওষুধ কেন খাবেন না, খাবেন, কিন্তু মনে রাখবেন আপনার চিকিৎসা আপনার হাতে, আপনি পরিবর্তন করতে পারেন 10-12 বছর বয়সে। কিন্তু এখন 25 বছরে এসে যদি বলেন আমাকে লম্বা করে দেন, তাহলে আমি কি বলবো, আপনি কি বলবেন? এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। এটা আপনাকে বুঝতে হবে কোনটা আপনার দ্বারা হবে, কোনটা আপনার দ্বারা হবে না। কেন মেডিকেল সায়েন্স বলে 16-17 বছর পর্যন্ত মানুষের বৃদ্ধি ঘটে, তারপর হয়তো ঘটে না, স্থিতিশীল থাকে, তার উপরে ভিত্তি করে মানুষের জীবনাদর্শন এলোপ্যাথিতে নির্বাচন করা হয়। সেই সুবাদে আমরা এখন বলবো যে 10-11-র উপরে আসলে আপনাকে আর কোনো রকমের ভরসা আমি দিতে পারবো না আপনার লম্বা হবেন। কথা ভঙ্গে চলে আসে, কারণ না বললে তৃপ্তি হয়। আপনি এখন বলেন স্যার আমি একটু ফর্সা হতে চাই, আরে আপনারাই দিতে পারবেন ফর্সার মন্ত্র। আসুন, কিভাবে ফর্সা হবে। আমি আজকে আর কেস টেকিংটা আলোচনা করার সময় সুযোগ হবে না, হঠাৎ মনে পড়লো সেই রুগী ফর্সা হতে চলেছে। আমি কথা বলছি না শ্যামলা রুগী একদম ধবধবে সাদা হয়ে যাবে, এরকম কথা বলছি না। অর্থাৎ যেই রুগীকে শ্যামলা দেখবেন সেই রুগী পরিষ্কার হবে, এবং আপনি যদি সেই ওষুধের মায়াজমের চিকিৎসা করে যদি করতে পারেন, তাহলে যেই পরিমাণ মায়াজম হবে তারপর যদি আপনার ফর্সা হওয়ার ওষুধ দেন, আমি আশা করব 40% পর্যন্ত মানুষ শ্যামলা রোগী ফর্সা হয়ে যাবে। তার অর্থ কথা নয় গায়ের রঙ একেবারে সাদা হয়ে যাবে, আমি সে কথা বলছি না। আপনি যদি রোগ শোক না থাকে, আপনার চামড়াও চকচক করবে, তাহলে বুঝতে পারেন কি সেবা হোমিওপ্যাথিক দিতে পারে। আর সেই সেবার অধিকারী হয়ে আপনাদেরকে কেউ বিশ্বাস করে না, আপনারা নিজেরাও বিশ্বাস করেন না, কারণ একটু কিছু হলেই এলোপ্যাথি। আমি এলোপ্যাথিক খেতে নিষেধ করবো না, 100 বার তাদের সহায়ক আমাদের দরকার। কারণ আমরা হঠাৎ করে কোনো কিছু নির্বাচন করে আমরা তো রোগী চিকিৎসা দিতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কারণ আমাদের প্রতিষ্ঠান নাই, হসপিটাল নাই, ক্লিনিক নাই। খালি আমার চেম্বারে চলে আসেন, রোগী একটা ধরলেই আমার চেম্বারে চলে আসেন, আমি চিকিৎসা করে দেবো। আপনারা ফেসবুক হাঁটা ফেলতেছেন, ওষুধের নাম বলতেছেন, ওষুধের লক্ষণ বলতেছেন, কিন্তু চিকিৎসা তো আপনার হাতে। ডোজ কী হবে, মাত্রা কী হবে, কখন দেব। আবার এআইও আছে, এআইতে জিজ্ঞাসা করেন, একেবারে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে 5-10টা ওষুধ আপনাকে বলে দেবে। এখন আপনি কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা দিয়ে শেষ করবেন, সেটা তো অ্যাবসলিউটলি আপনার ব্যাপার। আপনি বলুন তো, এই যে 3-4টা রোগীর কেসের কথা বললাম, যে প্রথম দিন থেকেই তাকে হয়তো নার্স দিয়ে আমি ক্যালকাটা আয়োডে চলে গেলাম, আবার ক্যান্সার রোগীর কেসে নার্স দিলাম, আবার আসেন যে অ্যাকুইট কেস, সেখানে ওই ভদ্রলোক টিউবারকুলাম দিয়েই শুরু করলেন। হ্যাঁ, যার যার মতন করে চিকিৎসা করবেন, যার যার দর্শন তারটা। হ্যাঁ, নার্স দিয়ে গেলে, অমুক দিয়ে গেলে, কোনো কিছু যদি থাকে সেগুলো কাটা গিয়ে হয়তো কাজটা আরও তাড়াতাড়ি করে। সেই সুবাদে আপনাদেরকে এই 5টা ওষুধের নাম বলছিলাম, যে বয়স ভেদে, অবস্থা ভেদে নিজের নির্বাচন করার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করি, সেগুলো প্রকাশ করবেন। তাহলে চলে আসি, অর্থাৎ আজকে এই 5ম ক্লাস, আমাদের এলএম কোচিং সেন্টারের 5ম ক্লাস শেষ করার
আগেই বলছি, আপনারা আপনাদের প্রশ্নগুলো তৈরি করে এলএম হোয়াটসঅ্যাপ গ্রুপে জানবার চেষ্টা করবেন। তাহলে এই ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে, সবসময় থাকবে, সকলের জন্য আমি এটা খুলে রাখবো। কিন্তু যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে একত্রিত হয়ে কোচিং সেন্টারে আছেন তাদের বলবো, আপনাদের জন্য 15 মিনিট সময় দেওয়া আছে। প্রশ্নগুলো আগে তৈরি করে অথবা সবার জন্য উপকার হয় সেভাবে প্রশ্ন করে আমার এই গ্রুপটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হয়তো কোনো দিন আমি থাকবো না, সেই সুবাদে আপনারা নিজেরাই আলোচনা করে ঠিক করবেন কার কি অসুবিধা আছে। ব্যর্থ হলে আমাকে জানাবেন। সেই সুবাদে আজকের এই ছোট্ট 5ম ক্লাস কেস টেকিংয়ের লক্ষ্য ছিল তরুণ রোগ এবং ক্রনিক ডিজিজ কীভাবে পার্থক্য নিয়ে আমরা ওষুধ নির্বাচন করব। সেই সুবাদে আজকের আলোচনা শেষ করছি। প্রত্যেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।